নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান এবং খেলাধুলা বিষয় নিয়ে আলোচনা করব। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের তোমাদের অধ্যায় 2 এর ভিতরে পাঠ 1 নিয়ে আলোচনা করব। পাঠ 1-এর মধ্যে রয়েছে সক্ষমতা। শারীরিক সক্ষমতা বলতে কি বুঝো, এবং শারীরিক সক্ষমতা অর্জন করতে গেলে কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে, বা কোন কোন বিষয় নিয়ে আমরা শারীরিক সক্ষমতা অর্জন করতে পারবো, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব যে শারীরিক সক্ষমতা বলতে কি বুঝো। তাহলে এখন শারীরিক সক্ষমতা বলতে আমরা বুঝি কোনো কাজ করার সামর্থ্য। শারীরিক সক্ষমতা বলতে বোঝায় কোনো কাজ করার সামর্থ্যকে বোঝায়। তাহলে এখন কাজ করা সামর্থ্য, কাজ করতে গেলে আমাদের শারীরিক কি যোগ্যতা অর্জন করতে হবে, সক্ষমতা অর্জন করতে গেলে প্রথমত আমরা সাধারণ অর্থে আমরা বুঝি সক্ষমতা হলো কোনো কাজ করার ক্ষমতা বা সামর্থ্যকে আমরা বুঝে থাকি। কিন্তু ব্যবহারিক অর্থে দেখা যাচ্ছে সক্ষমতা বলতে জৈবিক অস্তিত্ব রক্ষা করে সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করার জন্য যে সামাজিক স্বার্থ, আমাদের সুস্থ এবং সুন্দর জীবন যাপন করার জন্য যে জৈবিক সামর্থ্য এবং যে জীবন ধারণের জন্য যে যা দরকার, সামাজিক, মানসিক এবং শারীরিক যে যোগ্যতা অর্জন করা দরকার, সেই যোগ্যতাটাকেই অর্থে আমরা বুঝি। সেটা হলো তোমার সেই বৃহত্তম অর্থে সাধারণত এক ব্যক্তির জৈবিক, মানসিক, সামাজিক এবং যে গুণাগুণ রয়েছে সমস্ত কিছু মিলেই সেই সক্ষমতা অর্জন করা যায়। তাহলে আমরা এখানে একটা ছকের মাধ্যমে তোমাদেরকে সেই সক্ষমতা অর্জন করতে গেলে কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা এখন প্রথমে দেখব যে দেখা যাচ্ছে শক্তি। সক্ষমতা অর্জন করতে গেলে শক্তি লাগবে 1 নম্বরে। 2-এর মধ্যে রয়েছে গতি, 3 নম্বর রয়েছে দম, 4 নম্বর রয়েছে ক্ষিপ্রতা, 5 নম্বর রয়েছে নমনীয়তা। তাহলে আমরা এক এক করে আমরা একটু আলোচনা করব। সব কিছু মিলেই দেখা যাচ্ছে যে শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব। তাহলে এখন শারীরিক সক্ষমতা অর্জন করতে গেলে আমরা 5টা বিষয় এখানে লিখলাম। তার ভিতরে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি হলো শক্তি, গতি, দম, ক্ষিপ্রতা এবং নমনীয়তা। এইগুলির সমন্বয়ে শারীরিক সক্ষমতা অর্জন করা যায়। তাহলে এখন দেখা যাচ্ছে যে কোনো শারীরিক সক্ষমতার উদ্দেশ্য হচ্ছে শারীরিক সক্ষমতা অর্জন করতে গেলেই আমরা প্রথমে শারীরিক সক্ষমতার বৈশিষ্ট্য, অর্থাৎ কোন কোন মাধ্যমে কি সক্ষমতা অর্জন করা যায়। যেমন খেলাধুলার সাথে এর সম্পর্ক রয়েছে। সক্ষমতা অর্জন করতে গেলে একজন সক্ষম ব্যক্তি খেলাধুলায় ভালো ফলাফল করতে পারে। কাজেই সক্ষমতা অর্জন করতে গেলেই সেই খেলাধুলার মাধ্যমে সেই সক্ষমতা অর্জন করা যায়, ব্যায়ামের মাধ্যমে সক্ষমতা অর্জন করা যায়। এছাড়াও আরো কিছু সম্পর্ক রয়েছে, যেমন আছে শারীরিক ক্ষমতা অর্জনের জন্য শক্তি, দম, গতি, ক্ষিপ্রতা সবগুলিরই দরকার। এগুলি না থাকলে সেই পূর্ণাঙ্গভাবে সক্ষমতা অর্জন করা যায় না। তাহলে আমরা এখন এই সক্ষমতা অর্জনের মধ্যে একটাকে একটা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে শক্তি বলতে আমরা কি বুঝি। শক্তি বলতে আমরা বুঝাই শরীরের যে মাংসপেশি উন্নতির সাধনের মাধ্যমে সেই সক্ষমতা অর্জন করা যায়। যেমন হাতের শক্তি অর্জন করতে গেলে এখানে হাতের যে মাংসপেশি রয়েছে এর মাধ্যমে যে হাতের শক্তিটা অর্জন করা যায়। এই শক্তির অর্জন ক্ষমতা করার যে বৃদ্ধি, যেটা শক্তি বৃদ্ধি করার যে করাকেই সাধারণত সক্ষমতা বোঝায়। হাতের শক্তি বৃদ্ধি করার জন্য কিছু আবার ব্যায়ামের প্রয়োজন আছে। হাতের শক্তি বৃদ্ধি করার জন্য কি কি ব্যায়াম তোমরা অবশ্যই দেখেছো যে ড্রাম্বেল বলতে আমরা এই বুঝি, ড্রাম্বেল এক ধরনের ভারী বস্তু, যেটা উঠানে অর্থাৎ সেই উপরের দিকে স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ হাত দিয়ে ধরে উপরে উঠানো এবং নামানো। ড্রাম্বেলটাকে ধরে 2 হাত দিয়ে উপরের দিকে উঠানো, নামানো। তাহলে এক্ষেত্রে তোমরা অবশ্যই দেখছো যে ভারোত্তোলন, তোমরা ছবিতে হয়তো দেখেছো, একজন ভারোত্তোলনকারী
সে তার হাতে যে শক্তি, প্রচন্ড শক্তি, কোমরের মধ্যে শক্তি, তাহলে এই শক্তি অর্জন করতে গেলে তাকে হাত শক্ত করে ধরে উপরে উঠানো নামানো, তাহলে এখানে এই পেশির শক্তি বৃদ্ধি পায়। তাহলে এখন শক্তি অর্জন করতে গেলে সমস্ত শরীরের মাধ্যমেই সেটা অর্জন করা সম্ভব। সেই যে ড্রাম্বেল মাধ্যমে, ড্রাম্বেলের উঠানো নামানো এর মাধ্যমেই সেই শক্তিটা অর্জন করা যায়। 2 নম্বরে চিত হয়ে শুয়ে তার উপরে তোলা এবং নামানো। এখন দেখা গেছে যে মানে কোনো ওয়ার্ম আপ করতে গেলে তাহলে এখানে শুয়ে ওয়ার্ম আপ করা যায়, যেমন সিট আপ, পুশ আপ, এগুলি করতে গেলে, ওয়ার্ম আপ করতে গেলে সাধারণত শরীরের সিট আপ করতে গেলে আমাদের কোমরের শক্তি, হাতের শক্তি, এগুলি বেশি প্রয়োজন হয়। কারণ যেমন সিট আপ, পুশ আপ করতে গেলে হাতের পেশির শক্তি, আবার সিট আপ করতে গেলে কোমরের শক্তি অর্জন আছে কিনা সেটা দেখার জন্য এরকম। আর একটা হচ্ছে মেডিসিন বল নিক্ষেপ, হাত দিয়ে করতে গেলে। মেডিসিন বল বলতে আমরা এই বুঝি যেই বলটা সাধারণত চামড়া বা রাবারের আচ্ছাদিত থাকে, যে বলটা চামড়া বা রাবারের আচ্ছাদিত যে বলটা একটু ভারী ওজনের, এই ধরনের বলকে সাধারণত বলা হয় মেডিসিন বল। এই মেডিসিন বলটাকে নিক্ষেপ করা প্রতিপক্ষ মানে দলের একজনকে আরেকজনের কাছে দিলে এর মাধ্যমেই 2 জন বা একাধিক ব্যক্তির মাধ্যমে সেই বল নিক্ষেপের মাধ্যমে সেই হাতের শক্তিটা বৃদ্ধি পায়। যেমন হ্যান্ডবল করতে গেলে, হ্যান্ডবল খেলতে গেলে হাতের শক্তি বৃদ্ধি পায়, সেরকম এই মেডিসিন বলের মাধ্যমে, বল নেয়ার মাধ্যমে সেই সক্ষমতা অর্জন করার জন্য বা শক্তি অর্জন করা যায়। এছাড়াও আরো রয়েছে মাটিতে হাত দুটি কাঁধ বরাবর রেখে পুশ আপ, সিট আপ করা, এইগুলোর মাধ্যমে শক্তি অর্জন করা যায়। তাহলে যাই হোক, আমরা এখানে শক্তির মাধ্যমে আমরা জানলাম। আর মাল্টিপারপাস বিভিন্ন ধরনের জিমনেশিয়ামের মধ্যে, জিমনেশিয়ামে সাধারণত অনেক মাধ্যমে ব্যায়াম করার মাধ্যমে সেই সক্ষমতা অর্জন করা যায়, হাতের শক্তি অর্জন করা যায়। 2 নম্বর হচ্ছে গতি। অর্থাৎ গতি বলতে আমরা দ্রুততাকে বুঝি, অর্থাৎ খুব দ্রুততার সাথে যে কাজ করতে পারে তাকে আমরা বলবো যে সেই গতি সম্পন্ন ব্যক্তি, তার ভিতরে গতি রয়েছে, সে দ্রুততার সাথে কাজ করে। তাহলে এখন খেলাধুলো করতে গেলেও সে আস্তে ধীরে করলে চলবে না, দ্রুততার সাথে তার শক্তি অর্জন করতে হবে, দ্রুততার মাধ্যমে শেষ করতে হবে। সেই জন্যই দ্রুততাকে, যে যত তাড়াতাড়ি দ্রুততার সাথে কাজ করতে পারবে সে তার গতি সম্পন্ন হিসেবে তাকে আমরা বলবো যে সে গতি সম্পন্ন, তাকে ধরা হয়। গতি বৃদ্ধির জন্য পায়ের মাংসপেশি দৌড়াদৌড়ি করা, ছুটোছুটি করা, এর মাধ্যমে গতি বৃদ্ধি করা যায়। তবে এটা বেশি সময় ধরেই করতে হবে, তাহলেই প্রথমে আস্তে আস্তে করার পরে যত বেশি সময় নিয়ে এই কাজটা করতে পারবে সে তত বেশি গতি সম্পন্ন হবে। যেমন চিত হয়ে পায়ের পাতার উপরে ভার নিয়ে, চিত হয়ে শুয়ে যেমন সিট আপ, পুশ আপ যেভাবে করে, এরকম চিত হয়ে পায়ের উপরে ভার নিয়ে পাটাকে উপরের দিকে তোলা, আবার নিচে নামানো। তাহলে এখানে পায়ের শক্তি, পায়ের যে মাসুল রয়েছে সেগুলো শক্তি বৃদ্ধি পাবে, সেজন্য এই শক্তি বৃদ্ধি পায়। তারপর আছে জিমনেশিয়ামে পা দ্বারা যে লোহার জিনিসপত্র কাছে আনা, দূরে ঠেলে দেওয়া, এর মাধ্যমে শক্তি অর্জন করা যায়। তাহলে এখন এই যে পায়ের মাধ্যমে শক্তি অর্জন করাটা, তাহলে এটাও একটা শক্তি। আবার আছে একটা নির্দিষ্ট জায়গা, যেমন এখানে থেকে একদল ছাত্র 20 মিটার বা 50 মিটার দূরে বা দূরে যাবে এবং আসবে, অর্থাৎ প্রতিযোগিতার মাধ্যমেও সেখানে দেখা যাচ্ছে তার শক্তি অর্জন করা যায় বা গতিটা কার কত বেশি। একসাথে 5 জন স্টুডেন্ট যদি, 5 জন খেলোয়াড় যদি এখানে 1 2 3, এখানে কয়জন, 1 2 3 4, এখানে এরকম 4 জন আছে, সে এখানে কি করবে, এরা এদিকে চলে যাবে, এরা এদিকে আসবে। এইভাবে যদি দেখা যাচ্ছে যে কারা কত আগে দ্রুততার সাথে কাজ করতে পারে, প্রতিযোগিতার মাধ্যমে এইভাবে গতি প্রথমে দ্রুত, তারপরে আস্তে, এভাবে গতি বৃদ্ধি করা যায় এবং সেখানেও তার মধ্যে তার গতি বাড়ানো সম্ভবপর হয়। এরপর আছে 3 নম্বর হচ্ছে দম। দমটা হচ্ছে
সব খেলার জন্যই এই দমের প্রয়োজন। যে যত ভালো খেলবে, যার যেমন ফুটবল খেলাটা একটা, এখানে দেখা গেছে ফুটবল খেলার মধ্যে সবচেয়ে দমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ দম ছাড়া ফুটবল কোনো প্রশ্নই আসে না। ফুটবল কেন, অন্যান্য খেলার মধ্যেও কিন্তু দমের প্রয়োজন আছে। যেমন এখানে সব খেলার জন্য যত প্রয়োজন, তার মধ্যে ফুটবল, লম্বা দূরত্বের দৌড়, লম্বা দূরত্বের দৌড় যেগুলি আছে, যেমন স্প্রিন্ট দৌড়। স্প্রিন্ট দৌড় বলতে আমরা এই বুঝি, যেমন 100 মিটার, 200 মিটার, 400 মিটার যে দৌড়গুলি আছে, এটা খুব দ্রুততার সাথে করা হয়। তাহলে এই জন্যই এই দৌড়গুলি, দূরপাল্লার দৌড়গুলি, এতে তার দমের বেশি প্রয়োজন। দূরপাল্লার দৌড় এবং স্বল্প দূরত্ব দৌড়, যেটাকে স্প্রিন্ট বলা হয়, সেই দৌড়গুলিও সম্পন্ন করতে গেলে সেখানে দমের বেশি প্রয়োজন। এই ব্যায়ামের মাধ্যমে সেগুলি অর্জন করা যায়। এই দম বেশি অর্জন করার জন্য আস্তে আস্তে দৌড়ানো প্রথমে, এরপরে এরা যত বেশি সময় নিয়ে করতে পারে। আচ্ছা, উঁচু নিচু জায়গা থেকে দৌড় করলে শরীরের ব্যালেন্স ঠিক থাকে, শরীরের শক্তি বৃদ্ধি পায়, এবং নিজের শরীরকে দৌড়ানোর সময় কন্ট্রোল রেখে যদি করতে পারে, তাহলে সেখানে দেখা যায় তার শক্তি তত বেশি। এবং উঁচু জায়গা থেকে নিচু জায়গা, বালির মধ্যে দৌড়ানো ইত্যাদি, এইগুলি হচ্ছে একটা শক্তির বেশি প্রয়োজন। এরপর আছে ক্ষিপ্রতা। ক্ষিপ্রতা হচ্ছে, এটাও শারীরিক সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন শরীরের ভারসাম্য বজায় রেখে অল্প জায়গার মধ্যে কে কত দ্রুততার সাথে কাজ করা যায়। শরীরের ভারসাম্য বজায় রেখে অল্প জায়গার মধ্যে কে কত তার কাজটা সম্পন্ন করতে পারে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এই কাজ ক্ষিপ্রতার সাথে সে করতে পারে। ক্ষিপ্র গতিতে সম্পন্ন সে কাজটা করতে হবে। তাহলে এইভাবেই কাজগুলি করতে পারে, দ্রুততার সাথে কাজ করে। দৌড়ে যাওয়া এবং বাঁশির সাথে থামা, বাঁশির সাথে চলা, এই যে থেমে যাওয়া আবার দ্রুততার সাথে কাজ করা, এটাও হচ্ছে একটা শরীরকে ব্যালেন্স ঠিক রাখা, এটা দ্রুত কাজ হিসেবে কাজ করে। 20 মিটার দৌড়ে 2 মিনিটের সময় থেমে যেতে হবে, আবার নির্ধারিত সময়ের মধ্যে আবার ফিরে আসতে হবে। এইভাবেই ক্ষিপ্র গতি সম্পন্ন হয়ে কাজটা করতে পারলে তার পক্ষে সম্ভব হবে। এরপর আছে নমনীয়তা। শরীরের নমনীয়তা বৃদ্ধি করার জন্য শরীরকে নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে। একটু উঁচু বেঞ্চের উপরে, সাধারণত একটু উঁচু বেঞ্চের উপরে দাঁড়িয়ে উপরে হাত দুটি তুলে, অর্থাৎ কাঁধের উপর থেকে, আর আবার সেই সোজা অবস্থায় দু পায়ের টোয়ের আঙ্গুল বরাবর কোমরটাকে সোজা রেখে, এই যে হাঁটু না বাস না করে মাটিতে টাচ করা, আবার সোজা অবস্থায়, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। তো এইভাবেও ব্যায়াম করলে দেখা যাচ্ছে যে তার ভিতরে আস্তে ধীরে করলেও কিন্তু তার আর্চিং পজিশন, অর্থাৎ উপরের দিকে হাত তোলা, আবার নিচের দিকে মাথা নিচু করে সামনের দিকে ঝোঁকা, এই সমস্ত কাজগুলি করলেও দেখা যাচ্ছে যে তার নমনীয়তাটা বৃদ্ধি পাবে। তাহলে সেই জন্য আমরা আজকে একজন ব্যক্তি সক্ষম দ্রুততার সাথে কাজ করার জন্য কি কি, শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য কি কি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, এবং কোন কোন খেলার মধ্যে কোন ধরনের সক্ষমতা বেশি, কোন ধরনের এইগুলি বেশি প্রয়োজন আছে, সেগুলি আমরা জানবো এটা ছকের মাধ্যমে পড়ে। আজকে আমাদের বিষয়টা হচ্ছে শারীরিক সক্ষমতা বলতে আমরা কি বুঝি, শারীরিক সক্ষমতা অর্জন করতে গেলে কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা আমরা আলোচনা করলাম। যাই হোক, তাহলে সক্ষমতা কি এটাও আমরা আলোচনা করলাম। সক্ষমতা অর্জন করতে হলে আমাদের কি কি প্রয়োজন সেটা আলোচনা করলাম, এবং সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য যে সমস্ত বিষয়গুলি অতীব জরুরি সেগুলি করা দরকার। তাহলে আমরা এইভাবে শারীরিক যোগ্যতা অর্জন করতে পারবো। কাজেই সুস্থ জীবনযাপনের জন্যই, সুস্থ জীবন গড়ার জন্যই ব্যায়ামের বিকল্প কোনো কিছুই নেই। সেই জন্যই আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার, তার নিয়মিত ব্যায়াম করা দরকার, এবং নিয়মিত খাবার দাবার সেই ব্যায়ামের আমাদের শরীরের মধ্য থেকে যে প্রচুর পরিমাণের আমাদের শরীরের যে ক্ষয়টা হয়, এই ক্ষয়টা পূর্ণ করার জন্য আমাদের পর্যাপ্ত পুষ্টিমানের খাদ্যের দরকার এবং বিশ্রামের দরকার। খাদ্য, বিশ্রাম এবং ঘুম,
এই বিষয়গুলির প্রতিও জোর দিতে হবে। তাহলে দেখবে যে একজন খেলোয়াড়ের জন্য যে পরিমাণ তার খাদ্যের প্রয়োজন, আবার ঠিক সেই পরিমাণ তার শরীর থেকে ক্ষয় হয়। সেই ক্ষয় বৃদ্ধি পূরণের জন্য শরীরের কোষগুলি ক্ষয় হয়, সেগুলি বৃদ্ধির জন্য আবার তাকে পরিশ্রম করতে হয়, তাকে রেস্ট নিতে হয়, বিশ্রাম নিতে হয়, এরপরে আবার সে করতে পারবে। এইভাবে অভ্যস্ত থাকলে তাহলে আমাদের যে কোনো রোগে, আমাদের রোগ থেকে আমরা মুক্তি পাবো এবং আমরা আমার শারীরিক অবস্থা যোগ্যতা অর্জন করতে পারবো। সেই জন্যই আমাদের নিয়ম মাফিক খাওয়া দাওয়া করা, নিয়মিত ঘুমের প্রয়োজন, নিয়মিত কাজ করার প্রয়োজন। তাহলেই দেখবো শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব। সেই জন্যই অবশ্যই ঘুম, বিশ্রাম এবং কাজ করার ক্ষমতা এগুলি অর্জন করতে হবে এবং পরিশ্রম করতে হবে। তাহলে দেখা যাবে যে একজন সুস্থ ব্যক্তি হিসেবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। কাজেই সকলকে আমি বলবো যে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য আমাদেরকে পরিশ্রম করা দরকার। অযথা সময় নষ্ট না করে, বিনা কারণে অযথা সময় নষ্ট না করে আমরা পরিশ্রম করব, কাজ করব এবং নিয়ম মাফিক সকাল থেকে ঘুম থেকে উঠবো, আবার নিয়ম মাফিক আমরা ঘুমাতে যাব। এই জন্য একটা ইংরেজিতে কথা আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ। তাহলে দেখা যাচ্ছে যে নিয়ম মাফিক যে কাজ করবে এবং সঠিক সময় খাওয়া দাওয়া করবে, তাহলে আর তার কোনো সময় এরকম শারীরিক দুর্বলতা আসবে না। সে সবসময় ভালো কাজ করবে, ভালো কাজের জন্য শারীরিক সুস্থ থাকবে। সেই জন্য শরীর সুস্থ রাখার জন্যই আমাদের নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন এবং শরীর সুস্থ রাখার জন্য, শক্তি বৃদ্ধি করার জন্য, সক্ষমতা অর্জন করার জন্য, শারীরিক সক্ষমতা অর্জন করার জন্য সবগুলি সঠিকভাবে করা দরকার। তাহলে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পাঠ আমি শেষ করলাম।